টাকার জন্য নিজের শরীরটাকে বিক্রি করে দিলেন আপনি অদ্রিজা। আপনাকে অন্তত তেমন ভাবিনি আমি, কিন্তু সুন্দর লালসাগ্রস্ত শরীরের অধিকারী রূপবতী নারীকে ভালো ভাবা বোধ হয় উচিত হয়নি আমার। রাইট অদ্রিজা? ও সরি, মিসেস রক্তিম মাহমুদ। অদ্রিজা টলমল চোখ মুখ তুলে চাইল রক্তিমের দিকে। যে ছেলেটা রোজ এক একটা মেয়ের সাথে টাইম স্পেন্ড করে, যার হাজারটা মেয়ের সাথে ইন্টিমেট রিলেশন, সে ছেলেটা তাকে ভালো ভেবেছিল। ভাবতেই তাচ্ছিল্য মাখা হাসল সে। শরীরে জড়িয়ে থাকা চাদরটা আরও ভালোভাবে মুষ্টিবদ্ধ করে জড়িয়েই থম মেরে বসল সে। রক্তিমের দিকে ছোট ছোট চোখে তাকিয়েই বলে উঠল, আপনার কাছে নারীর সংজ্ঞা মানে কি আমার ইতোমধ্যে জানা হয়ে গেছে রক্তিম। গত রাতে আপনার হিংস্রতাই তার জানান দিয়েছে। তাই আপনার চোখে নিজেকে সাধু ভেবে একেবারে খুশির জোয়ারে ভেসে যাব এমনটা ভাববেন না। রক্তিম মৃদু হাসার চেষ্টা করল। কাল রাতে ট্রাঙ্ক থেকে অদ্রিজার সাথে কি করেছে তা ভেবেই শরীর শিরা উপশিরা কেঁপে উঠল তার। এক নজর অদ্রিজার দিকে তাকিয়েই ভালোভাবে পর্যবেক্ষণ করল তাকে। ভেজা চুল থেকে টপাটপ পানি গড়াচ্ছে। শরীরে জড়ানো চাদরও বেশ খানিকটা ভিজে গিয়ে লেপ্টে পড়েছে শরীরে। শীতের সকালে এই কনকনে ঠান্ডায় ঠোঁটজোড়া ঈষৎ কাঁপছে তার। গলার ডান পাশে এখনও লাল টকটকে হয়ে ভাসছে দুটো কামড়ের চিহ্ন। রক্তিম ছোট্ট শ্বাস ফেলল। শেষ পর্যন্ত অদ্রিজা? কথাটা মস্তিষ্ক কিছুতেই মানতে চাইল না তার। এই পৃথিবীর প্রতিটা মেয়েকে অন্য নজরে দেখে আসলেও অদ্রিজার প্রতি তার সেই চাহনি আসে না। অদ্রিজার প্রতি আর যাই হোক শ্রদ্ধা সম্মান কাজ করে তার। আর সেই মেয়েটিকেই কিনা নিজের চাহিদা মেটানোর খোরাক বানালো। চোখজোড়া কয়েক সেকেন্ড বন্ধ রেখেই নিজের ভেতরের অনুশোচনাটাকে ধামাচাপা দিয়ে বাঁকা হাসল সে। বরাবরের মতো নিজেকে হাস্য উজ্জ্বল রেখেই দাঁত কেলিয়ে বলল, রেগে যাচ্ছেন আপনি। আমি কিন্তু আপনাকে কখনো রাখতে দেখিনি। অদ্রিজা শান্ত চাহনিতে তাকালো। বুকের ভেতর অদ্ভুত কষ্ট হচ্ছে। হঠাৎ বাবা মারা যাওয়ার বিজনেসের সব পাওনা ব্যাংক লোন মেটাতে যখন তার পরিবারের বেহাল দশা, তখনই রক্তিমের বাবা রক্তিমকে বিয়ে করার প্রস্তাবটা রেখেছিল। অর্ধেক দেনা পাওনা মিটিয়েই নিজেদের বাড়িঘর বিক্রি করে পথে নেমেছিল অদ্রিজা আর তার পরিবার। অবশেষে রক্তিমের বাবার কথায় টাকার বিনিময়ে এই বিয়েটা করে নেওয়াই ভালো মনে করেছিল তার। যদিও তার চাচাও পরামর্শ দিয়েছিল বিয়েটা করার, তবে রক্তিমের চরিত্র সম্পর্কে তার বাবা কিছুটা লুকিয়ে গেলেও রক্তিম লুকায়নি। প্রথম দিন থেকে বলে এসেছে সে তাকে বিয়ে করে জীবনটা নষ্ট না করতে, কিন্তু এই ছাড়া যে কোনো পথ নেই ওর। 3টে টিউশনি করিয়ে বাবার অর্ধেক ঋণ শোধ করা আর নিজের ছোট বোন আর মাকে হাসি খুশি রাখা কোনো কালেই সম্ভব না। তাই তো রক্তিমের মতোই একটা খারাপ চরিত্রের মানুষকে বিয়ে করতে হলো, যে কিনা নারী মাত্রই চেনে নারীর শরীর। আদেও কি কোনো কালে রক্তিম তাকে স্ত্রী হিসেবে সম্মান করবে? কখনো কি মনে জায়গা করতে পারবে? অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। রক্তিমের নারীদের প্রতি ধারণা, দৃষ্টি, ঘৃণা সবটা জানার পরেও রক্তিমের সাথে এর আগে আর যতবার কথা হয়েছে খুব নম্র আর শালীনভাবে কথা বলেছে সে। কখনো একটুও অপমান কিংবা এটুকু ঘৃণা নিয়ে কথা বলেনি। তবে আজ ঘৃণা হচ্ছে, চরম ঘৃণা হচ্ছে। নিজের শরীরের আনাচে কানাচে রক্তিমের স্পর্শগুলো মনে করেই চোখ টলমলো করল তার। দাঁতে দাঁত চেপে এটাকেই নিয়তি ভেবে নিয়ে চোখ বন্ধ করল সে। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ওটাকে রাগ বলে না মিস্টার রক্তিম, ওটা তাচ্ছিল্য ছিল। রাগ সবার উপর হয় না, আপনার উপর তো নয়ই। কথাটা বলেই শরীরে চড়ানো চাদরটা নিয়ে উঠে দাঁড়ালো সে। ঈষৎ কাঁপতে থাকা শরীর নিয়ে ধীর পায়ে হেঁটে রুম থেকে বের হতে হতেই রক্তিম বলে উঠল, তাচ্ছিল্য কিংবা রাগ, আই ডোন্ট কেয়ার অদ্রিজা। অ্যান্ড ইউ নো দ্যাট অদ্রিজা, আমি নারীকে কিভাবে জানি, কিভাবে দেখি। বিয়ের এক মুহূর্ত আগে পর্যন্ত আমি আপনাকে বুঝিয়েছি রক্তিম মানুষটা কেমন। সে নারী বলতে কেবল নারীর লোভনীয় শরীরটাকেই চেনে অদ্রিজা। রক্তিমের এক এক রাতের সঙ্গে এক এক নারী। রক্তিম নারীদের সম্মান করতে জানে না, তাই নারীর রাগ কিংবা তাচ্ছিল্য আমায় কিছুই যায় আসে না অদ্রিজা।
আপনি টাকার বিনিময়ে বিয়ে করেছেন, আর প্রতিদিন যে নারীরা আমার সঙ্গে সময় কাটায় তারাও টাকার বিনিময়েই সময় কাটায়। সো ওদের আমি যে চোখে দেখি আপনাকেও ঠিক সেইভাবেই দেখব। এর থেকে বেশি কিছুই আশা রাখবেন না অদ্রিজা। অদ্রিজার চোখ বেয়ে টপাটপ পানি গড়িয়ে পড়ল। কত সহজেই ওইসব মেয়েদের সাথে তার তুলনা করল, যেসব মেয়েদের টাকার বিনিময়ে কেনা যায়। অথচ জীবনে রক্তিম ছাড়া আর কোনো পুরুষকে নিজের শরীর তো দূর হাতও ধরতে দেয়নি সে। হয়তো সৃষ্টিকর্তা তার ভাগ্যে এটাই রেখেছিল। ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সে। হ্যাঁ, টাকার জন্যই তো বিয়েটা করেছে সে। এখন রক্তিমের চাহিদা মেটানোর খোরাকি তো সে। তাই তো গতকাল রাতে নীরবে সবটা সহ্য করেছে সে, কিছু বলেনি। চোখজোড়া বন্ধ করেই বার কয়েক নিঃশ্বাস নিয়ে বলে উঠল, নারীর শরীর ছাড়া কিছু চেনেন না, তাই তো? হ্যাঁ, আমার শরীরটা আপনার জন্যই, আপনার সম্পত্তি। বিক্রি করে দিয়েছি আমার শরীর। আমি তাতে কখনো অভিযোগ আনবো না মিস্টার রক্তিম, কারণ আমি টাকার বিনিময়ে নিজেকে আপনার করে দিয়েছি। এছাড়া বেশি কিছু আমি এমনিতেও আশা করতাম না। রক্তিম ঠোঁট প্রসারিত করে হাসল। প্রখর আত্মসম্মান যার সেই মেয়েটি নিজের পরিবারের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিল। অদ্ভুত, মেয়েরা এমনও হয় বুঝি? ঠোঁট বাঁকিয়েই বলে উঠল, টাকার জন্য আজ আমার হয়েছেন, কাল অন্য কারো হয়ে যাবেন না। অবশ্য নারী মাত্রই টাকা, নারীরা টাকা ছাড়া কিছুই চেনে না। এবং আমি জানি আপনিও একদিন সেই আমার জীবন থেকে বিদায় নেবেন। সেই দিনটা খুব শীঘ্রই হলেই ভালো হয়। অদ্রিজা আগের মতোই তাকিয়ে রইল। নিজেকে আজ খুব ছোট মনে হচ্ছে, খুব। রক্তিম প্রতিটা কথাই তাকে এটা বোঝাতে চাইছে সে লোভী, সে টাকার বিনিময়ে বিয়েটা করেছে। সত্যিটা তো তাই, তবুও কেন কষ্ট হচ্ছে? চোখ ভরে পানিরা খেলা করছে কেন তার? মুহূর্তেই চোখ জোড়া বন্ধ করে নিল অদ্রিজা। ততক্ষণে পানি গড়িয়ে পড়েছে গাল বেয়ে। রক্তিম সেই দৃশ্য দেখেই বাঁকা হাসল, অনেকটা তাচ্ছিল্য করেই বলল, কান্না করছেন কেন? আপনি রক্তিম মাহমুদের ওয়াইফ হয়েছেন আর এত সহজে কষ্ট ফেলে চলবে অদ্রিজা? আপনি ভাবতেও পারছেন না সামনের দিনগুলো আরও কতটা ভয়ঙ্কর কষ্ট দেবে আপনাকে। ঠিক কতটা কষ্ট পাবেন তা ভাবতেও পারছেন না অদ্রিজা। অদ্রিজা চোখ মেলে চাইল। ভয়ার্থ চাহনিতে রক্তিমের দিকে তাকাতেই রক্তিম বাঁকা হাসল। তার মুখে ফু দিয়ে কপালের ছোট চুলগুলো উড়িয়ে দিয়েই আবারও বলল, মেয়েদের চোখের পানি নাকি পুরুষদের সহ্য হয় না। কেউ নো হোয়াট? আমার আনন্দ হচ্ছে আপনার চোখের পানি দেখে। অদ্রিজা তাতে দাঁত চেপে বলল, তবে আমারও তো দায়িত্ব আপনার আনন্দের খোরাক হওয়া। আপনার স্ত্রী হিসেবে সেই দায়িত্বটা পালন করা তো আমার কর্তব্য। রক্তিম এবার হু হাঁ করে হেসে উঠল। অদ্রিজার থেকে 2 পা পিছিয়ে বলল, স্বামী স্ত্রী এসব সম্পর্কে আমি বিশ্বাসী না, কখনোই বিশ্বাসী ছিলাম না। প্লিজ কখনো আমার স্ত্রী হিসেবে নিজেকে সম্বোধন করবেন না অদ্রিজা। কথাটা বলে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না রক্তিম। জোর কদমে পা ফেলে দ্রুতই রূপ থেকে বেরিয়ে গেল। আর অদ্রিজা তার যাওয়ার দিকেই তাকিয়ে রইল। নারীর প্রতি তার এই ঘৃণার কারণ খুঁজে না পেয়ে হতাশ হলো সে। সাথে নিজের প্রতি জন্মালো এক রাশ ক্রোধ আর রাগ। দিহান ক্লাসের সবগুলো নোটস নিয়ে হন্তদন্ত হয়ে ছুটতে লাগলো। পেছন থেকে নেহা শতবার ডাকলেও কোনো জবাব দিল না সে। কোকড়ানো চুল, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, লম্বা চওড়া শরীরে চেকের শার্ট। হন্তদন্ত হয়ে 3 রাস্তার মোড়ে এসে স্থির হয়ে দাঁড়াতেই পেছন থেকে দৌড়ে আসলো নেহা। দিহান মিনমিনে চোখে তাকিয়েই বিরক্তিতে কপাল কুঁচকে নিল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, কি সমস্যা তোর? আমার পিছু পিছু ছুটে চলেছিস কেন তুই? নেহা 2 পা বাড়িয়েই জোরে জোরে শ্বাস ফেলল। এলোমেলো চুলগুলো কপাল ছুঁয়ে মুখে এলোমেলো হয়ে লেপ্টে আছে। চুলগুলো কানে গুজে নিয়েই বলে উঠল, তুই বলেছিলি তুই দ্রিজাকে ভালোবাসিস? পুরো ক্লাসে বিশ্রী এক গল্প চলছে তোর আর দ্রিজের নাকি রিলেশন ছিল। রিলেশনের কথা দ্রিজের পরিবারের জানাজানি হতেই নাকি ওর বিয়ে হয়ে গেল। তাই তো বিয়েতে কাউকে বলিনি। আরও কত কিছু। এগুলো কতটুকু সত্য দিহান? আমি জানি এসব মিথ্যে, সবটা মিথ্যে। দেহান বিরক্তিতে কপাল আরও কিছুটা কুঁচকে নিল। তারপর বলল, তো
নেহা আবারও বলল, তো মানে দ্রিজার শ্বশুরবাড়ি বা ওর স্বামী কারোর কানে এই কথাটা গেলে ওরা কি ভাববে জানিস? বুঝতে পারছিস তুই? অথচ আমরা সবাই জানি দ্রিজা কেমন মেয়ে। ও তো তুই ছাড়া কোনো ছেলের সাথে কোনোদিন কথাও বলেনি দিহান। দিহান ছোট্ট শ্বাস ফেলল, তারপরই ঠোঁট টেনে হাসল। নেহার দিকে এক নজর তাকিয়েই বলল, কথাটা দ্রিজা নিজেই বলেছে সবাইকে। ওকে জিজ্ঞাসা করবো এসবের মানে কি। আমি ওখানেই যাচ্ছি। বন্ধু মহলে সবার একই প্রশ্নের সম্মুখীন হতে হতে বিরক্ত হয়ে গিয়েছি, তাই তোর সাথে একটু বিরক্তি নিয়ে কথা বলেছি, এছাড়া কিছু না। দ্রিজাই যেহেতু বলেছে সেহেতু ওর জন্য তোর তো চিন্তা করা লাগবে না নেহু। দিহানের কথাটা শেষ হতে না হতেই নেহা বলে উঠল, আমিও যাবো দিহান, দ্রিজার থেকে শুনতে চাই আমি সবটা। দিহান ক্লান্ত চাহনিতে তাকালো। মধ্যবিত্ত পরিবারের ছেলে সে। সকাল থেকে রাত পর্যন্ত 4টে টিউশনি করে আবার কোচিং করাতে হয়। পুরোটা সময় তার ব্যস্ততার মাধ্যমেই কাটে। তবুও মুখে চোখে তার কখনো একটু ক্লান্তির ছাপ দেখা যায়নি, কিন্তু আজ দেখাচ্ছে, বড্ড ক্লান্ত দেখাচ্ছে। হয়তো আকস্মিকভাবে ভালোবাসার মানুষটার অন্য কারো হয়ে যাওয়ার খবর শুনেই ছোট্ট শ্বাস ফেলেই নেহার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি একা যেতে চাইছি নেহু, তুই পরে দেখা করে নিস। তাছাড়া আমি সবটা জানলে তোকে অবশ্যই জানাবো। প্রতি উত্তরে নেহার থেকে কোনো উত্তরের প্রত্যাশা না রেখেই কয়েক পা বাড়িয়ে সামনে গিয়ে দাঁড়ালো দিহান। একটা রিক্সা ডেকে নিয়েই রওনা দিল নিজের গন্তব্যে। মনে তার হাজার প্রশ্ন। এভাবে একদিনে অদ্রিজার বিয়ে। এখনো মস্তিষ্ক বিশ্বাস করতে চাইছে না কথাটা, কিছুতেই না। মাথায় যখন এক ঝাঁক চিন্তা, ঠিক তখনই নিজের মোবাইলটা বেজে উঠল। দিহান হাতের মোবাইলের দিকে তাকিয়েই দীর্ঘশ্বাস ফেলল। ওপাশের মানুষটা অদ্রিজা জেনেও কলটা রিসিভ করতে মন চাইল না তার, কিছুতেই না। অন্যদিন হলে ঘটনাটা অন্য কিছু ঘটত। অদ্রিজার কল পাওয়া মাত্রই কথা বলার তীব্র আকাঙ্ক্ষা ফুরাতে কল রিসিভ করে প্রথমেই সে বলতো, কিন্তু আজ মন চাইল না কল ধরতে। অদ্রিজার প্রতি জন্মেছে তার রাশি রাশি অভিমান, ক্ষোভ, যা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে আর বিষিয়ে তুলছে তার মনটাকে। তখন সন্ধে পেরিয়ে রাত 9টা। নিজের মোবাইলে মায়ের 15টা মিসড কল দেখেই মৃদু শ্বাস ফেলল অদ্রিজা। এই বাসায় সে ছাড়াও 3 জন মানুষ, অথচ কেউ কারোর সাথে তেমন কথা বলে না। রক্তিমের বাবাকে অফিসে যাওয়ার আগে রক্তিমের মায়ের সাথে হালকা কথা বলতে দেখেছিল সে। তারপর রক্তিমের বাবা বেরিয়ে যাওয়ার পর ভদ্রমহিলাকে আর কথা বলতে দেখেনি সে। প্রয়োজন ছাড়া বোধহয় কথাই বলে না ভদ্রমহিলা। অন্যদিকে রক্তিম, তাকেও তার বাবা মায়ের কারোর সাথে টু শব্দও করতে দেখেনি সে। বাবা মায়ের সামনে তাকে রোবট সমান কোনো যন্ত্রই মনে হচ্ছিল অদ্রিজার। অদ্ভুত, এই বাসাটাই অদ্ভুত। বাসার মানুষজনগুলোও বেশ অদ্ভুত। প্রয়োজন ছাড়া তারা একে অপরের সাথে কথা বলে না, আর না অদ্রিজার সাথে কথা বলেছে কেউ। পুরো দিনটা কেমন জানি নিস্তব্ধতায় কেটেছে তার। দিন শেষে মায়ের কল দেখে কিছুটা খুশি লাগলেও পর মুহূর্তেই খুশিটা নিভে এলো। কল রিসিভ করেই হালকা গলায় বলে উঠল, আম্মু সরি, খেয়াল করিনি তুমি যে এতগুলো কল দিয়েছো। ওপাশ থেকে তার মা বোধহয় হাসল, তারপরেই বলল, তুই আর তোর চাচা এমনভাবে হুট করে বিয়েটার সিদ্ধান্ত নিলি, কাউকেই তো বলা হলো না। দিহান এসেছিল তোকে খুঁজতে, না পেয়ে চলে গেল। তোর বিয়েতে খুব একটা সন্তুষ্ট নয় বোধহয়, না বলাতে বোধহয় রাগ করেছে রে। অদ্রিজার চোখ জোড়া আবারও টলমলো করলো। বুকের ভেতর উথলিয়ে উঠল অনেকগুলো দীর্ঘশ্বাস। যে মানুষটা তাকে এতটা যত্ন করে রেখে দিয়েছিল, একটা সময় নিজের করবে বলে তার অনুভূতির মূল্য সে দিতে পারেনি, আর না রাখতে পেরেছে তার প্রতিজ্ঞা। 4টে বছর পরও দিহান কোনোদিন তার হাতটা পর্যন্ত ধরেনি। আর বিয়ের রাতে রক্তিম তার সাথে এটুকু কথা তো দূর, অনুমতি না নিয়েই শরীর স্পর্শ করল। অদ্ভুত, সব পুরুষ বোধহয় এক হয় না।
ভেবেই অদ্রিজা টপাটপ পানি ফেলল চোখ থেকে। মৃদু কণ্ঠে ওহ কথাটা বলেই কল কাটল। সামনের আয়নাটায় নিজেকে পরখ করতে করতেই চুলগুলো হাত দিয়ে শক্ত করে ধরল। গলার কাছে কামড়ের দাগগুলো চুল দিয়েই ঘেরা ছিল। চুল সরাতেই তার স্পষ্ট চোখে পড়তেই হুমড়ে বসে পড়ল সে ফ্লোরে। কাঁদতে কাঁদতেই বলে উঠল,